ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আইআইটি জেইর জন্য প্রিপারেশন একটা ক্লাসের দেওয়ার চেষ্টা করছি, একটা ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর উপর। খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্ট্যান্ট আইআইটি জেইর জন্য, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু প্রতি বছর বেশ ট্রিকি কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই। স্ট্রাকচার ওরিয়েন্টেড বলো, হাইব্রিডাইজেশন ওরিয়েন্টেড বলো, বা মলিকুলার ভাইটাল থিওরি ওরিয়েন্টেড বিভিন্ন রকম কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাই এই চ্যাপ্টারটা থেকে। তো এই কেমিক্যাল বন্ডিং, এটার উপরে মোটামুটি 3টে ক্লাস নেওয়ার মতো পরিকল্পনা রয়েছে আমার, যেখানে আমি খুব ডিটেলে এই চ্যাপ্টারটা সম্পর্কে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো স্টার্ট করব একেবারে শুরুর দিক থেকে। চ্যাপ্টারের নাম দেখতেই পাচ্ছ, কেমিক্যাল বন্ডিং, আইআইটি জেইর জন্য আমি লিখিয়ে দিয়েছি। তো প্রথম যে বিষয়টা সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে বন্ডিং। বন্ডিং বিষয়টা কি? বন্ডিং মানে হচ্ছে, ধরো এই যে আমার হাত, ঠিক আছে, এই হাত দুটো আমার আলাদা আলাদা ভাবে রেখেছি আমি। এই দুটো বন্ডিং কখন হবে? এই দুটো যখন একে অপরের সঙ্গে এইভাবে জোড়া হয়ে থাকবে। অর্থাৎ যখনই কিন্তু দুটো মলিকুল বা দুটো, যদি আমি পরমাণুর কথা বলি বা দুখানা অ্যাটমের কথা বলি, তারা যখন কাছাকাছি আসবে তখন তারা নিজেদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করতে পারবে, যাতে তারা একসঙ্গে থাকতে পারে। বেসিক্যালি একসঙ্গে থাকার জন্য বন্ডিং বিষয়টা কিন্তু আমাদের সামনে আসে। তো এই বন্ডিং জিনিসটা দুরকম হয়, দুরকম ভাবে আমাদের পড়তে হয়। একটা হচ্ছে কেমিক্যাল বন্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল বন্ড। দেখো, কেমিক্যাল বন্ডের মধ্যে আমরা বেসিক্যালি যে জায়গাগুলো পড়ে থাকি সেইগুলো হচ্ছে, ওকে, দেখো যে জায়গাগুলো পড়ি আমরা, সেটা হচ্ছে প্রথমেই আমরা পড়ি আয়নিক বন্ড সম্পর্কে, ঠিক আছে, আয়নিক বন্ডস বা আয়নীয় বন্ধন সম্পর্কে পড়ি। নেক্সট আমরা পড়ে থাকি কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড পড়ার সঙ্গে সঙ্গে তার একটা স্পেশাল টাইপও আমরা পড়ি, যেটাকে বলা হয় কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এটাও বেসিক্যালি একটা কোভ্যালেন্ট বন্ডই, এটা একটা টাইপ বলতে পারি, ওই জন্য ব্র্যাকেটে লিখে দিলাম আমি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এছাড়া আরেকটা কেমিক্যাল বন্ড সম্পর্কে আমরা পড়ি, সেটা হচ্ছে মেটালিক বন্ড। মেটালিক বন্ড পড়ার সময় আমাদেরকে একটা মডেল পড়তে হয়, যেটার নাম হচ্ছে ইলেকট্রন সি মডেল, বা বাংলায় বললে বলবো ইলেকট্রন সমুদ্র মডেল। এটা সম্পর্কেও পড়ি। তো প্রথম আমরা যে জায়গা দুটো পড়তে চলেছি সেটা হচ্ছে আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড, পাশাপাশি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এই দুটো বা তিনটে বিষয় আমরা প্রথম পড়বো। মেটালিক বন্ডের বিষয়টা আমরা একেবারে লাস্টে পড়বো। এছাড়া ফিজিক্যাল বন্ড বলতে আমরা কি বুঝি? দেখো, ফিজিক্যাল বন্ড বলতে আমরা বিভিন্ন রকম ফোর্স গুলোকে বুঝি, অর্থাৎ যে সমস্ত অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ ফোর্স আছে, যদিও রিপালসিভটা বন্ড ফরমেশনে খুব একটা বেশি পার্টিসিপেট করে না। তো এই সমস্ত অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ ফোর্সেস, এই সমস্ত ফোর্সগুলোকে যখন আমরা একসঙ্গে নিয়ে আসি, তখন কয়েক রকমের বন্ড বা ফোর্স কিন্তু আমরা জেনারেট করতে পারি। যেমন ধরো, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ওকে, ভ্যান ডার ওয়ালস ফোর্স, এটা সম্পর্কে আমাদের ফিজিক্যাল বন্ড, এটাকে ফিজিক্যাল বন্ড বলা হচ্ছে। আর এছাড়াও আর একটা পড়া হয়, যেটাকে বলা হয় আমাদের হাইড্রোজেন বন্ডিং। এই হাইড্রোজেন বন্ডিং কিন্তু কোনো কেমিক্যাল বন্ডিং নয়, এই সরি, হ্যাঁ, কোনো কেমিক্যাল বন্ডিং নয় এটা কিন্তু, বা কোভ্যালেন্ট বন্ডিং নয়, এটা কিন্তু একটা ফিজিক্যাল বন্ড হিসেবে আমরা কিন্তু সিস্টেমের মধ্যে পড়ে থাকি। তো এই হচ্ছে বিভিন্ন রকম বন্ডিং এর ভাগ বা বিভিন্ন রকম বন্ডিং এর প্রকারভেদ। এই কেমিক্যাল বন্ডিং জিনিসটা আমরা প্রথমে স্টার্ট করব, ফিজিক্যাল বন্ড আমরা সব শেষে করব। তো এই কেমিক্যাল বন্ডিং এর মধ্যে এতগুলো বন্ড সম্পর্কে তো আমরা পড়বই, এবং বেসিক যে জায়গাটা আমাদের, যেটা ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা ডিল করব, সরি, এটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড। শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ডটাকে নিয়ে আমাদের কিন্তু ডিল করতে হয় বেশি কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে। এর মধ্যে আমরা কি কি পড়ি? এর স্ট্রাকচার পড়ি, স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে কিন্তু জিওমেট্রি পড়তে হয়, যে সমস্ত মলিকুলস গুলো রয়েছে তাদের শেপ সম্পর্কে আইডিয়া করতে হয়। জিওমেট্রি আর শেপ দুটো আলাদা বিষয়, বলবো আমরা। আমরা কিন্তু হাইব্রিডাইজেশন পড়ে থাকি এর মধ্যেই, যদিও হাইব্রিডাইজেশনের সঙ্গে আমরা স্ট্রাকচারটাকে রিলেট করে পড়ি, বাট হাইব্রিডাইজেশনের সঙ্গে স্ট্রাকচারে কিন্তু কোনো সম্পর্ক নেই। স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি একটা
ইলেকট্রনিক রিপালশন বলো বা তার একটা স্টেবিলিটি অ্যাটেন্ড করার জন্য সে কিন্তু স্ট্রাকচার বা জিওমেট্রিটাকে অ্যাডপ্ট করি। তো বেসিক এই জায়গা দুটো আমরা প্রথমে পড়ে থাকি। এরপরে কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে আরো পড়তে হয় আমাদেরকে, যেমন ধরো তাদের মলিকুলার অরবিটাল থিওরি সম্পর্কে পড়তে হয়, মলিকুলগুলো 3D অ্যারেঞ্জমেন্ট কিভাবে আছে সে সমস্তগুলো পড়তে হয়। তো এক এক করে সমস্ত বিষয় আসবে তোমাদের চোখের সামনে। ওই জন্য আমি আরো 3টে বা 4টে ক্লাসে এই টোটাল টপিকটাকে কভার করব, যাতে আমি প্রচুর জিনিসের মধ্যে ইনক্লুড করে বলতে পারি তোমাদের, যেগুলো আগামী যেই মেন অ্যাজ ওয়েল অ্যাজ পরবর্তী যারা যেই মেন পাস করে গেছে তাদের যেই অ্যাডভান্স পরীক্ষার জন্য যাতে এগুলো কিন্তু উপকারী হয়। দেখো প্রথম যে জায়গাটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে আয়নিক বন্ড। দেখো আয়নিক বন্ডের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে তার ডেফিনেশন, বা আয়নিক বন্ড বিষয়টা কি। ডেফিনেশনের দিকে ডাইরেক্ট কোয়েশ্চেন তো আসবে না, ফলে বিষয়টা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আয়নিক বন্ড বিষয়টা হচ্ছে যে এর মধ্যে ইলেকট্রন কেউ ডোনার থাকবে, প্লাস একজন থাকবে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। ইলেকট্রন একজন ডোনেট করবে, যে ইলেকট্রন ডোনেট করছে, আর একজন কি থাকবে, ইলেকট্রন অ্যাকসেপ্টার থাকবে। যে ইলেকট্রন ডোনার হবে সেই ডোনারের কাছে নিশ্চয় এক্সট্রা ইলেকট্রন থাকতে হবে অ্যাপার্ট ফ্রম ফিল্ড অক্টেট, অর্থাৎ অক্টেট বা লাস্টে অরবিটালে 8টা ইলেকট্রন, এটা নিয়েও মানে বা লাস্টের অরবিটালে 8টা ইলেকট্রন থেকেও তার থেকেও বেশি ইলেকট্রন তার কাছে থাকতে হবে, তবেই তো সেই ইলেকট্রন ডোনেট করতে পারবে। আর যে ইলেকট্রন অ্যাকসেপ্টার হবে সে অবশ্যই এমন ইলেকট্রন অ্যাকসেপ্টার হবে যার কাছে অক্টেট কিন্তু ফিল নেই, অর্থাৎ তার কাছে অবশ্যই হবে কি, ইনকমপ্লিট অক্টেট। ইনকমপ্লিট অক্টেট থাকতে হবে, অর্থাৎ তার কাছে ফিল অক্টেটের বেশি থাকবে ইলেকট্রন ডোনারের কাছে। অর্থাৎ ধরো আমি যদি NaCl এই কম্পাউন্ডটার কথায় আমি প্রথমে আসছি, খুব ইজি কম্পাউন্ড, খুব সহজলভ্য কম্পাউন্ড। NaCl কে আমরা ভাঙলে কি পাই, Na প্লাস আর Cl মাইনাস। এবার প্রশ্ন জাগতে পারে যে স্যার এরকম কেন হয়, বা Na প্লাস আর Cl মাইনাস কেন হচ্ছে। দেখো আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলেই কিন্তু আনসারটা আমাদের চোখের সামনে চলে আসবে। আচ্ছা 1 মিনিট, আমি এটাকে একটু উপরে তুলে দিই। হ্যাঁ, এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখলেই কিন্তু এটা আমাদের চোখের সামনে চলে আসবে। দেখো যদি আমি শুধু সোডিয়ামের কথা বলি, সোডিয়ামের টোটাল ইলেকট্রন থাকে 11টা, 11Na23 আমরা জানি। এই ইলেকট্রনিক কনফিগারেশন করলে 281, ওকে। দেখো লাস্টের কক্ষে অক্টেট কিন্তু ফিল নেই, লাস্টের কক্ষে কটা রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ওকে যদি অক্টেট ফিল করতে হয় তাকে লাস্টের কক্ষ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, অথবা তাকে লাস্টের কক্ষে 7খানা ইলেকট্রন গ্রহণ করতে হবে। অর্থাৎ বেসিক কাজটা হচ্ছে হয় তাকে একটা ইলেকট্রন বের করে দিয়ে 2 8 হতে হবে, অথবা তাকে 7খানা ইলেকট্রন যোগ করে দিয়ে 2 8 8 হতে হবে। তোমাদের নিশ্চয়ই কৌতূহল জাগবে যে স্যার তাহলে কোনটা ইজি হবে। তোমরাও বলতে পারবে দেখো ইজি তো অবশ্যই প্রথমটা হবে, কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারবে ও খুব সহজে, একটা ইলেকট্রন লুজ করে দেওয়া সহজ। কিন্তু 7টা ইলেকট্রন যোগ করানো সিস্টেমের মধ্যে টু মাচ ডিফিকাল্ট। একটা দুটো ইলেকট্রন হলে যোগ হয়, বাট 7খানা ইলেকট্রন প্রচুর এনার্জি লাগবে, সুতরাং সেটা সম্ভব না, এনার্জিটিক্যালি একেবারে ফরবিডেন। পাশাপাশি যদি আমি ক্লোরিনের কথা বলি, ক্লোরিনের টোটাল ইলেকট্রন হচ্ছে 17টা, 17Cl35.5 এরকম। এটার যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে 287, অর্থাৎ একে যদি লাস্টের কক্ষে অক্টেট ফিল করতে হয় তাহলে এর কাছেও দুটো অপশন রয়েছে, হয় তাকে 7খানা ইলেকট্রন লুজ করতে হবে, 2 8 হতে হবে, অথবা তাকে একটা ইলেকট্রন গেইন করতে হবে বা নিয়ে নিতে হবে, দিয়ে তাকে 2 8 7 হতে হবে। আমি এক্ষুনি বললাম যে একটা ইলেকট্রন নেওয়া বা একটা ইলেকট্রন দিয়ে দেওয়া খুব সহজ, বাট 7টা ইলেকট্রন বের করা সিস্টেম থেকে তার জন্য প্রচুর এনার্জির দরকার হবে। সুতরাং এনার্জেটিক্যালি কোন দুটো ফরবিডেন হবে, অবশ্যই এনার্জেটিক্যালি এটা ফরবিডেন হবে এবং পাশাপাশি এটা ফরবিডেন হবে। তার মানে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দেখো যে 2 8 1 এই সিস্টেম থেকে একটা ইলেকট্রন খুব সহজে সোডিয়াম বের করে দিয়ে 2 8 হতে পারবে, এবং সেই যে বের করে দেওয়া ইলেকট্রনটা ক্লোরিন যদি নিয়ে নেয় তাহলে, আচ্ছা সরি, এটা একটা ইলেকট্রন নিলে তো 2 8 8 হয়ে যাবে এটা।
যদি নিয়ে নেয় তাহলে কিন্তু এটা 2 8 8 হয়ে যেতে পারবে খুব সহজে। তাহলে দুজনেই কি পাশাপাশি নোবেল গ্যাসের একটা কনফিগারেশন বা তাদের যে নিকটবর্তী নোবেল গ্যাসের একটা কনফিগারেশন সেটা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। তার জন্য আমরা লিখে থাকি সোডিয়ামকে সবসময় প্লাস হিসেবে NaCl লেখার সময় এবং ক্লোরিনকে সবসময় নেগেটিভ হিসেবে লিখে থাকি। কারণটা কি? কারণ তাদের মধ্যে যাতে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করে। এবার NaCl এর যদি আমরা জেনারেল স্ট্রাকচার যদি আমরা দেখতে যাই, তাহলে এই জেনারেল স্ট্রাকচার আমরা ল্যাটিস স্ট্রাকচারে দেখে থাকি। ঠিক আছে, জেনারেল স্ট্রাকচার যেটা সেটাকে বলা হয় FCC স্ট্রাকচার। এটা হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার, ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার। এটা নিয়ে ডিটেল ভিডিও আসবে পরে, যখন আমি সলিড স্টেট পড়াবো তখন আসবে। জেনারেল স্ট্রাকচার থাকে এইটা, সেখানে প্রতিটা কর্নারে 8খানা Na+, তাকে ঘিরে আবার 8খানা Cl-, এইভাবে কিন্তু একটা বিস্তর একটা বড় স্ট্রাকচার কিন্তু তৈরি হয়, যেখানে এইরকম ধরনের দেখতে হয় জিনিসটা। এইভাবে স্ট্রাকচারটা কিন্তু এক জায়গায় থেমে থাকে না, এরপরেও স্ট্রাকচারটা আবার কিন্তু এগিয়ে যায় সামনের দিকে। এভাবে কিন্তু চলতে থাকে, নিচের দিকেও আসে, হ্যাঁ, এভাবে চলতে থাকে। এভাবে একটা বড় স্ট্রাকচার কিন্তু FCC তৈরি হতে থাকে, যেখানে মিডলে তুমি একটা Na+ ধরি, তো তাকে ঘিরে 8টা কর্নারে 8খানা Cl- রয়েছে। আবার এইগুলো যদি Cl- হয়, এই যে বড় গোলগুলো যেগুলো মিডলে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো যদি একটা Cl- হয়, তাকে ঘিরে আবার 8টা কর্নারে 8খানা Na+ থাকে। তো সেই বড় স্ট্রাকচার এখানে মানে 2D ভিউতে আঁকা সম্ভব নয়, ওটা 3D স্ট্রাকচার। সেগুলো না হয় কোনোদিন আমরা যখন সলিড স্টেট পড়বো তখন তোমাদেরকে ডিটেলে বলবো। তো যে জায়গাটা সম্পর্কে বলছিলাম NaCl সম্পর্কে, যেটা জেনারেল স্ট্রাকচার ফেস সেন্টার্ড কিউবিক, এবং এ কি করতে চাইছে না, টু অ্যাটেন স্টেবিলিটি। এ কিন্তু NaCl, Na+ আর Cl- হিসেবে সিস্টেমের মধ্যে থাকছে, টু অ্যাটেন স্টেবিলিটি সবসময়। পাশাপাশি যদি আমি আরো একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, দেখো তোমাদের খুব পরিচিত একটা এক্সাম্পল MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে দেখো আমরা লিখে থাকি কি, ম্যাগনেসিয়াম আর দুখানা কি আছে, ক্লোরিন রয়েছে, Mg প্লাস দুখানা ক্লোরিন রয়েছে। ম্যাগনেসিয়ামের টোটাল ইলেকট্রন করা থাকে, সোডিয়ামের পরেই থাকে আমাদের ম্যাগনেসিয়াম, সুতরাং এখানে টোটাল ইলেকট্রন থাকে আমাদের 12টা। 12টা মানে ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি 2 8 2। ক্লোরিন, এক একটা ক্লোরিনের জন্য একটা ক্লোরিন, এখান থেকে আমি একটা ক্লোরিনকে আলাদা করি, হ্যাঁ, এক একটা ক্লোরিনের জন্য হচ্ছে 17টা ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা পাশে আর একটা ক্লোরিনও করে দিই, 17টা ইলেকট্রন। তাহলে দেখো 2 8 7, 2 8 7। দুটো ক্লোরিনকে যখন আমি স্ট্রাকচারালি জায়গা দিতে চাইবো বা দুটো ক্লোরিনকে যখন আমি স্টেবিলিটি দিতে চাইবো, তখন অবশ্যই এখান থেকে দেখে বুঝতে পারছো যে ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রনকে আমাকে একটা ইলেকট্রন দিতে হবে এই ক্লোরিনকে, আর একটা ইলেকট্রন দিতে হবে আমাকে এই ক্লোরিনকে। তাহলে দুজনে কি হয়ে যাবে, লাস্টের কক্ষে 8টা করে ফিল হয়ে যাবে, এরও লাস্টের কক্ষে 2 8 হয়ে যাবে, অর্থাৎ 8টাই ফিল হয়ে থাকবে। তার জন্য আমরা লিখে থাকি কি Mg2+ আর দুখানা Cl-। এই হচ্ছে আয়নিক বন্ডের মেন কনসেপ্ট। এবং তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এই যে Na+ Cl- বা আমরা যদি শর্টে লিখি জিনিসটাকে একটা জেনারেল রিপ্রেজেন্টেশন, ধরো A+ অ্যান্ড B-, এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তো প্লাস মাইনাসের রিপ্রেজেন্টেশন আমরা কি করে থাকি, দেখো আমি এখান থেকে শেপ নিয়ে দেখাচ্ছি জিনিসটা ভালো হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এ একটা প্লাস, অ্যানায়ন জেনারেলি আকারে বড় হয়, তার জন্য অ্যানায়নকে আমরা আলাদা একটু বড় করে দেখালাম। ধরে নাও এটা হচ্ছে আমাদের A+ পজিটিভ চার্জ রয়েছে, এবং এটা হচ্ছে আমাদের B- নেগেটিভ চার্জ রয়েছে। পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি থাকে, সবসময় আকর্ষণ বল কাজ করে। তো সেই আকর্ষণ বলটাকে আমরা এখানে বলে থাকি কুলম্বীয় আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন।
অর্থাৎ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে নিজের দিকে টানার চেষ্টা করছে বা আকর্ষণ করছে। এইটাকে আমরা বলে থাকি কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্যই কিন্তু একটা আয়নিক বন্ড তৈরি হতে পারে। তাহলে যদি তোমাকে বলা হয় যে কোন ফোর্সের কারণে, অ্যাক্টিং ফোর্সটা কি যে একটা আয়নিক বন্ড কাজ করছে, তাহলে অ্যাক্টিং ফোর্স আমরা বলবো কুলম্বিক ফোর্স বা অর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইএফএ বলে লিখে দিলাম, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তো এই হলো বেসিক আমাদের জায়গা, যেটা হচ্ছে আয়নিক বন্ড। এই আয়নিক বন্ড থেকে কোয়েশ্চেন খুব কম আসে, বাট এখান থেকে ল্যাটিস এনার্জি ক্যালকুলেশন আছে, যেটা আমরা পরে শিখবো। এর পরবর্তী ক্লাস বা তারপরের ক্লাস যেটা আসবে সেখানে আমরা শিখবো সমস্ত কিছু এক এক করে ধীরে ধীরে শিখবো, আস্তে আস্তে শিখবো। তাহলে এখানে দুটো এক্সাম্পল আমরা কিন্তু বললাম, একটা এনএসিএল আর একটা হচ্ছে আমাদের এমজি/SpO2। ভিডিওটা পজ করে তোমরা চেষ্টা করবে এটা নোট ডাউন করে নিতে খাতার মধ্যে, তোমাদের জন্য উপকারী হবে ভবিষ্যতে। চলো নেক্সট আমরা চলে আসছি কোভ্যালেন্ট বন্ডে। কোভ্যালেন্ট বন্ড বিষয়টা কি? কোভ্যালেন্ট বন্ড বিষয়টা হচ্ছে এইখানে কিন্তু দুজনের যে দুটো বা তিনটে যে সমস্ত অ্যাটমস গুলো রয়েছে, ধরো তোমাকে দেওয়া হয়েছে, এখানে আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, ধরো এ আর বি, ঠিক আছে, এই দুটো অ্যাটম দেওয়া রয়েছে। দেখা যাচ্ছে যে দুজনেরই ইনকমপ্লিট অক্টেট রয়েছে, অর্থাৎ এ যেটা অ্যাটম সেটার ক্ষেত্রেও এর ক্ষেত্রেও কি রয়েছে, ইনকমপ্লিট অক্টেট রয়েছে। এর ক্ষেত্রেও কি রয়েছে, ইনকমপ্লিট অক্টেট রয়েছে, ঠিক আছে। দুজনের ক্ষেত্রে কি রয়েছে, ইনকমপ্লিট অক্টেট রয়েছে। তখন এরা কি করবে, তখন তো বলবে যে ভাই আমাদেরকে তো বন্ড বানাতে হবে, তাহলে আমরা কিভাবে এইভাবে জুড়তে পারবো। তখন একটা বুদ্ধি এদের মধ্যে খেলবে, যে কি না, তোমার কাছে তো ইনকমপ্লিট অক্টেট মানে হয়তো একটা বা দুটো ইলেকট্রনের ঘাটতি রয়েছে, আমার কাছেও সেই দুটো ইলেকট্রন বা একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তো আমরা যদি এরকম কাজ করি যে দুজনে মিলে একটা বা দুটো ইলেকট্রন যাই ঘাটতি রয়েছে, যেটুকু ইলেকট্রন আছে তারা নিজেদের মধ্যে ইকুয়াল শেয়ারিং করে নিই, মানে কখনো তুমি নেবে কখনো আমি নেব, তাহলে দুজনেরই কিন্তু একটা নিড স্যাটিসফাই হয়ে যাচ্ছে। অর্থাৎ ধরো তুমি কোথাও পড়তে গেছো, পড়তে গিয়ে তোমাকে টিচার বললেন যে তুমি লাল কালির পেন বের করো, তো তুমি দেখা যাচ্ছে তোমার কাছে লাল কালির পেন নেই, ঠিক আছে। তোমার আরেকজন বন্ধুকে তুমি জিজ্ঞেস করলে ভাই তোর কাছে লাল কালির পেন রয়েছে, ও বললো নেই, আমার কাছেও নেই। স্যার বললেন যে তুমি, তখন তোমরা দুজন মিলে স্যারকে জিজ্ঞাসা করলে যে স্যার আমাদের কাছে তো লাল কালির পেন নেই, আপনার কাছে কি হবে? তো স্যার বললেন হ্যাঁ হবে, তোমরা একটা কাজ করো, এই পেনটা নাও। দিয়ে স্যার একটা দিলেন তোমাদেরকে পেন, তোমরা তখন কি করবে? নিশ্চয়ই দুজনে মিলে ইকুয়াল শেয়ারিং করে ইউজ করবে। এখানেও বিষয়টা ঠিক তাই। এখানে কিন্তু কোনো স্যার বা কোনো বাইরে থেকে কেউ ইলেকট্রন দিচ্ছে না ওদেরকে, ওরা নিজেদের ইলেকট্রনটাকেই ব্যবহার করছে। ধরো আচ্ছা এখানে লিখে দিই আমি, ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস by both the atoms। এবার ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস কতগুলো ইলেকট্রন হতে পারে? দুটো ইলেকট্রন হতে পারে, একটা ইলেকট্রন হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, ঠিক আছে। একটা যখন ইলেকট্রন শেয়ার করবে তখন সেখানে সিঙ্গেল বন্ড ফরমেশন হবে, যেটাকে আমরা বলে থাকি সিগমা বন্ড, ঠিক আছে। সিঙ্গেল বন্ড ফরমেশন হবে যেটাকে বলি সিগমা বন্ড। এগুলো ডিটেলে আবার কনসেপ্ট আসবে পরে। দুটো যখন ইলেকট্রন শেয়ারিং হবে তখন এটাকে বলবো আমরা ডাবল বন্ড। এই ডাবল বন্ডের কনসেপ্টে একটা সিগমা থাকবে আর একটা পাই বন্ড থাকবে, এগুলোরও কনসেপ্ট আমরা পরে পড়বো। তিনটে যখন হবে তখন আমরা তাকে বলবো ট্রিপল বন্ড। ট্রিপল বন্ডে একটা সিগমা থাকবে, দুখানা পাই থাকবে, ঠিক আছে। আর যখন চারটে হবে কোয়াড্রাপল বন্ড অর কোয়াড, ঠিক আছে। কোয়াড মানে চার, কোয়াড বন্ডও বলা হয়। কোয়াড্রাপল বন্ড বা কোয়াড বন্ড, এটার মধ্যে একটা সিগমা থাকবে, দুটো পাই থাকবে আর একটা ডেল্টা বন্ড থাকবে।
এই ডেল্টা বন্ডের কনসেপ্টটা তোমাদের কাছে হয়তো নতুন হবে, কারণ তোমরা 11-12 পড়োনি, বা তোমাদের যেইতে একটু আমি কনসেপ্টটা দিতে চেষ্টা করব, কারণ কখনো কখনো যদি এরকম প্রশ্ন চলে আসে, কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন যা বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে, তাতে একটু হয়তো ঘোরানো প্রশ্ন এলেও আসতে পারে। তার জন্য কিন্তু চেষ্টা করব আমি ডেল্টা বন্ডের কনসেপ্টটা তোমাদের সামনে তুলে ধরার। এবার দেখো, আমি যদি একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করি তোমাদের সামনে, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ধরো আমি একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক নিচ্ছি, হোমোনিউক্লিয়ার ডায়াটমিক একটা মলিকুল নিলাম। হোমোনিউক্লিয়ার মানে কি, দুটো নিউক্লিয়াস সেম হবে, অর্থাৎ দুটো অ্যাটম কিন্তু সেম হবে, সেম অ্যাটম হবে, অর্থাৎ A ইকুয়ালস টু বি হবে। তাহলে ধরে নাও এখানে একটা নিলাম আমি এক্সাম্পল, ক্লোরিন Cl2, ঠিক আছে। ক্লোরিন এর টোটাল 17টা ইলেকট্রন আমরা জানি, 17টা ইলেকট্রন মানে 2, 8, 7। এবার ক্লোরিনকে যদি ইলেকট্রন পেতে হয়, তাহলে সে একটা ইলেকট্রন পেতে হবে, কারণ ও তো লাস্টের কক্ষে 8টা ফিল করা নিয়ে কথা, 7টা তো ছাড়তে পারবে না, ওটা সম্ভব নয়, এনার্জেটিক্যালি ফরবিডেন। তো সুতরাং তাকে কি করতে হবে, একটা ইলেকট্রন নিতে হবে নিজের কাছে। ও কি করবে, আর একটা ক্লোরিন ওর সঙ্গে যে আছে 2, 8, 7, এর থেকে কি করার চেষ্টা করবে, ওকে বলবে যে ভাই তুই তো নিজের যে লাস্টের কক্ষে ইলেকট্রনটা আছে, আর আমার যে নিজের লাস্টের কক্ষে ইলেকট্রন, যে লাস্ট ইলেকট্রনটা রয়েছে, সেটা নিজেদের মধ্যে ইকুয়াল ভাবে শেয়ারিং করি। শেয়ারিং করলে কি হবে, কখনো এই ক্লোরিন 8টা ইলেকট্রন হবে, কখনো ওই ক্লোরিন 8টা, দুজনেই কিন্তু স্যাটিসফাইড থাকবে, ফুললি স্যাটিসফাইড হবে না, বাট স্যাটিসফাইড থাকবে, আঁটো ভাবে লেগে থাকার চেষ্টা করবে। তখন কি করবে, এই যে ক্লোরিন তার লাস্টের যে ইলেকট্রন, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে দেখাচ্ছি আমরা, আর আরেকটা ক্লোরিন, ধরো এটাকে ক্রস দিয়ে দেখা ইলেকট্রন গুলোকে 7। তখন কি হবে, এ বলবে চল ভাই দুজন মিলে বন্ড ফর্মেশন করি, দুজনে ইকুয়াল শেয়ারিং করবে ইলেকট্রনটাকে দিয়ে। যদি আমি ধরো ক্লোরিন গুলোকে এইভাবে দেখাই, দুটো ক্লোরিনকে পাশাপাশি, তাহলে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, দুজনে ইকুয়াল ভাবে কিন্তু শেয়ার করে দেখো সিস্টেমের মধ্যে রয়েছে। যেহেতু দুটো ইলেকট্রন একে অপরের সঙ্গে একটা করে ইলেকট্রন শেয়ার করছে এবং বন্ডে দুটো ইলেকট্রন পার্টিসিপেট করছে, সেই জন্য এটাকে আমরা দেখাচ্ছি সিএল, সিঙ্গেল বন্ড সিএল হিসেবে। ঠিক আছে, এটা গেল আমাদের সিঙ্গেল বন্ডের একটা এক্সাম্পল। আমি আসবো আরো এক্সাম্পলে আসবো। চলো সেকেন্ড যে পার্টটা একটা এক্সাম্পল করানো যাক। ধরো O2, ঠিক আছে, এটা একটা হোমোনিউক্লিয়ারের মধ্যে এখন করাচ্ছি আমরা, এরপর আসবো আমরা হেটেরোনিউক্লিয়ারের ক্ষেত্রে। ডায়াটমিক হবে, ট্রায়াটমিক হবে, সমস্ত কিছু হবে এক এক করে। চলো দেখা যাক। আজ বেশি হবে না, আজ হয়তো কোভ্যালেন্ট বন্ড বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা আমি ধরলেও ধরতে পারি, নাও ধরতে পারি, কোভ্যালেন্টই হয়তো আমি শেষ করবো। ভিডিওটা ছোট ভিডিও করে দেবো প্রতিদিন একটা একটা করে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পড়ার ফ্লোটা ঠিক থাকবে। O2 ক্ষেত্রে অক্সিজেন দেখো টোটাল 8টা ইলেকট্রন, 2, 6। এর দরকার কটা লাস্টের কক্ষে, দুটো দরকার অক্টেট ফিল করার জন্য। তাহলে অক্সিজেন কি করবে, বলবে এই তো ভাই 1, 2, 3, 4, 5, 6 থাকলো আমার কাছে, পাশে একটা অক্সিজেনকে বলবে, সরি এটা ক্রস দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, 5, 6, ওকে বলবে ভাই দুজন মিলে দুটো করে ইলেকট্রন শেয়ার করে দিই নিজেদের মধ্যে। যখনই ইলেকট্রন শেয়ারিং এরা পার্টিসিপেট করবে, এই দুখানা অক্সিজেন পাশাপাশি বসলো, এই দুজনের মধ্যে দেখো দুটো করে ইলেকট্রন শেয়ার হয়েছে, দুটো ইলেকট্রন শেয়ারিং এ একটা বন্ড হয়, 4টে ইলেকট্রন শেয়ারিং এ অবশ্যই দুটো বন্ড হবে, তার জন্য এখানে হলো ও ডাবল বন্ড ও। দেখো এখানে ডাবল বন্ড হলো, এইটাকে আমরা বলে থাকি সিগমা বন্ড, যেটা আমরা বললাম এখানে একটা সিগমা আর একটা হচ্ছে পাই, তুমি নিচেরটা সিগমা উপরেরটা পাইও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই গেল হোমোনিউক্লিয়ার ডায়াটমিকের সেকেন্ড পার্ট। থার্ড যদি আমরা বলি, আচ্ছা আমি নেক্সট স্লাইডে করাই, দেখো একটা এক্সাম্পল, ধরো N2 নাইট্রোজেন, ঠিক আছে, খুব ভালো এক্সাম্পল। নাইট্রোজেন টোটাল ইলেকট্রন কটা রয়েছে, 7টা, 7টা মানে 2, 5। তাহলে এর কটা দরকার লাস্টের কক্ষে, 3টে দরকার। তাহলে আরেকটা নাইট্রোজেন থেকে অবশ্যই কি করবে, 3টে করে শেয়ারিং করবে। তাহলে এই ধরো নাইট্রোজেন এই 1, 2, 3, 4, 5 এভাবে লিখলাম বোঝার সুবিধার জন্য, নাইট্রোজেন 3, 4, 5, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তিনজনের একে অপরের সঙ্গে শেয়ার করে নিল। যদি দেখতে অসুবিধা হয় দাঁড়াও এটাকে একটু বড় করে দিই,
এই এই যখন নেবে তখন দেখো এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, এই 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 হয়ে গেল তিনটে, তার মানে তিনখানা বন্ড হবে, তিন জোড়া শেয়ার হয়েছে মানে, তাহলে এন ট্রিপল বন্ড এন। এইভাবে কিন্তু হোমোনিউক্লিয়ার ডায়াটমিকের মধ্যে কিন্তু বন্ড ফর্মেশন চলতে থাকে। এবার যদি আমি আরো একটু অন্যরকম এক্সাম্পলের দিকে আসি, ধরো হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক বা ট্রায়াটমিকের মধ্যে আসি, ধরো এবার একটু আসছি হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলস। হেটারোনিউক্লিয়ার মানে দুটো আলাদা অ্যাটম, মানে ডিফারেন্ট অ্যাটমস, ঠিক আছে, ডিফারেন্ট অ্যাটমস এর মধ্যে। ধরো একটা ভালো এক্সাম্পল HCl, ঠিক আছে, HCl যদিও বা আয়নিক, আবার কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টারেরও, সুতরাং এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। ধরো হাইড্রোজেন আছে আর ক্লোরিন রয়েছে, ক্লোরিনের টোটাল ইলেকট্রন দেখো 1 2 3 4 5 6 7, সাতটা ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেনে কটা রয়েছে? একটাই রয়েছে। হাইড্রোজেনের লাস্টের কক্ষে তো অক্টেট করা যাবে না, হাইড্রোজেন সবসময় ডুপ্লেট থাকে, অর্থাৎ ডুপ্লেট থাকার চেষ্টা করে হাইড্রোজেন। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন সবচেয়ে কাছে রয়েছে হিলিয়াম, তার জন্য তাহলে একটা পেতে হবে, একে পেতে হবে কটা? একটা। তাহলে উভয়ের মধ্যে কি হবে? শেয়ারিং হবে ইলেকট্রন। যখনই শেয়ারিং হলো, এই হচ্ছে আমাদের হাইড্রোজেন, ক্লোরিন আকারে অনেক বড়, ক্লোরিনকে এইভাবে দেখালাম, এই একটা থাকলো 3 4 5 6, হ্যাঁ এর কাছে আর কিছু নেই, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কি হলো? একটা সিগমা বন্ড গঠিত হলো। আচ্ছা এখানে ছিল একটা সিগমা, এই একটা পাই, এই একটা পাই। এই গেল একটা এক্সাম্পল। সেকেন্ড আর একটা এক্সাম্পলের দিকে আসি, ধরো আছে তো প্রচুর এক্সাম্পল আমাদের, বাট সমস্ত তো এখানে আমি করাতে পারবো না, সব সম্ভব নয়, প্রচুর টাইম লাগবে সেগুলো করাতে, এবং এগুলো ডিটেলিং তো পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসবেও না, এটা শেখানোর জন্য এগুলো করানো। ধরো PCl3, PCl3 ধরে নাও, PCl3 ফসফরাস, ঠিক আছে। আচ্ছা এটা টেট্রা অ্যাটমিক হয়ে গেল, সরি আমি তো ডায়াটমিক করাচ্ছিলাম। আচ্ছা ডায়াটমিকের না হয় একটাই থাকলো তোমাদের এক্সাম্পল। তো এবার হেটারোনিউক্লিয়ার পলিঅ্যাটমিক বলে করিয়ে দিই। পলিঅ্যাটমিক বলতে অনেকগুলো অ্যাটম থাকবে, তাহলে যেটা বলছিলাম আমরা PCl3, ঠিক আছে। এবার এটা সম্পর্কে একটু বলি। ফসফরাস হচ্ছে 15, অর্থাৎ 2 8 5, অর্থাৎ থেকে অক্টেট ফিল করতে গেলে লাস্টের কক্ষে 3টে ইলেকট্রন দরকার। আর ক্লোরিনের আমরা জানি 7 লাস্টে রয়েছে, অর্থাৎ একটা দরকার, তো 3টে ক্লোরিন রয়েছে, প্রত্যেকে যদি একটা করে শেয়ার করে তাহলে এর 8টা হয়ে যাবে, প্লাস এ যদি নিজের 3টে শেয়ার করবে ওদেরকে একটা একটা করে, তাহলে কি হয়ে যাবে? ওদেরও 8 হয়ে যাবে লাস্টের কক্ষে। তাহলে একটা ফসফরাসকে আমি এইভাবে বসালাম, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম। ফসফরাসের লাস্টে কটা থাকে? 5টা থাকে, 1 2, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা দিলাম। ক্লোরিনের লাস্টে 7টা থাকে, একটা একটা করে আগে বসিয়ে নি কাছাকাছি, 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই গেল শেয়ারিং, এই হলো শেয়ারিং, ইকুয়াল শেয়ারিং হচ্ছে দেখো। তাহলে এই মিডলে ফসফরাস থেকে গেল, একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, তিনখানা ক্লোরিন সিস্টেমের মধ্যে থেকে গেল, থাকলো সিস্টেমের মধ্যে। তাহলে এখান থেকে তৈরি হয়ে গেল কি? ফসফরাস, তার সঙ্গে একটা ক্লোরিন, এ একটা ক্লোরিন, এ একটা ক্লোরিন। যদিও এটা স্ট্রাকচার নয়, পরবর্তীতে আমরা স্ট্রাকচার যখন পড়বো তখন বুঝবো আরো ডিটেলে জিনিসগুলো কিভাবে হচ্ছে। এটা জাস্ট ফরমেশন, এটা লুইস ডট স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা ফরমেশন করতে পারি। এই যে এত কিছু আমরা করলাম, এই যে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন আমরা শিখছি, এই বন্ড ফরমেশন শেখার প্রথম ধাপ যেটা আমরা শিখলাম এতক্ষণ ধরে, সেটাকে আমরা বলে থাকি কি? লুইস বা লিউইস ডট স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। এটা প্রথম বিজ্ঞানী লুইস তার ডট স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হিসেবে এটা দিয়েছিলেন, বাট পরবর্তীতে
এটা ভুল প্রমাণিত হয়, কারণ এটার মাধ্যমে কি, ভুল বলতে সেই অর্থে ভুল নয়, বিষয়টা হচ্ছে কি এখান থেকে স্ট্রাকচার, অরিজিনাল যে স্ট্রাকচার সেটা জেনারেট করা সম্ভব হয়নি, তার জন্য পরবর্তীতে দিস ওয়াজ ডিসকার্ডেড, পরবর্তীতে কিন্তু এটা ডিসকার্ড হয়ে গেছিল। তার জন্য দেখবে আমরা নেক্সট ক্লাসে যেগুলো পড়াবো তার মধ্যে দেখবে তোমরা অনেক কিছু নতুন নতুন জিনিস শিখবে। তোমরা জানো না হয়তো ড্র্যাগো রুল সম্পর্কে, তোমরা ভিএসিপিআর থিওরি পড়েছো, তোমরা এই জিনিসটা সম্পর্কে হয়তো জানো না, এনবিপিআর থিওরি। এবার তোমরা এমনি জেনারেলি এতদিন ধরে পড়ে এসেছো কি যে জিওমেট্রি আর শেপ জিনিসগুলো একই রকম হয়তো তোমরা জেনে এসেছো, যে পিভিপি জিওমেট্রি, টিভিপি জিওমেট্রি, এখান থেকে যে সিস জিওমেট্রি ফর্মেশন হচ্ছে, কিভাবে হচ্ছে, সিসটা জিওমেট্রি নয়, সিসটা হচ্ছে শেপ, কিভাবে হচ্ছে সেগুলো সম্পর্কে দেখবো। এবং কি আমরা কি বলতো মলিকুল যখনই দেখবো না, দেখার সঙ্গে সঙ্গে তার স্ট্রাকচার কিন্তু বলে দিতে পারবো, এমন ভাবে তোমাদেরকে আমি শেখাবো ক্লাসগুলোতে। আমি হয়তো ডেইলি ক্লাস দিতে পারবো না, আমি হয়তো একদিন অন্তর একদিন এইভাবে তোমাদেরকে ছোট ছোট করে ভিডিওগুলো দেবো, কারণ আমার একটু নির্দিষ্ট কাজের জন্য আমি ব্যস্ত থাকি, করতে পারবো না। কিন্তু পুরো চ্যাপ্টারটা আমি শেষ করে দেবো মোটামুটি এক সপ্তাহের মধ্যে, এটুকু আমি কথা দিতে পারি। এই সপ্তাহের মধ্যেই মোটামুটি চ্যাপ্টার শেষ করে দেবো। আজ দিলাম ভিডিও, আবার পরশু দিন হয়তো ভিডিও আসবে, কি কাল যদি আমি সময় পাইলে কালকেও দিয়ে দিতে পারি। তোমরা একটু চ্যানেলে নজর রেখো, তাহলেই বুঝতে পারবে। তো এই হলো আমাদের কি না কোভ্যালেন্ট বন্ডের একটা বিষয়। তো যেহেতু এখানে আমি একটু লিখে দিচ্ছি অ্যাজ, বা যেহেতু this approach could not predict the original shape, বলছি আমরা the original shape of molecules, it was discarded, এটা কিন্তু পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়েছিল। বাট আমাদেরকে শিখতে হবে, কারণ আমাদেরকে ভুল থেকে সঠিকের দিকটা পুরোপুরি জানতে হবে, পুরো ডিটেলিংটা আমাদেরকে জানতে হবে। তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই করালাম, এর চেয়ে বেশি আজ আমি আর যাবো না। তো তোমাদের যেটা বললাম আজ আমি প্রথমেই, সেটা হচ্ছে দুরকম বন্ড সম্পর্কে, কেমিক্যাল বন্ড, ফিজিক্যাল বন্ড সম্পর্কে বলেছি। তার মধ্যে আমরা বলেছি কোভ্যালেন্ট বন্ডটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা বলেছি কি আয়নিক বন্ড সম্পর্কে, তার জিওমেট্রি, আয়নিক বন্ডে ডোনার অ্যাকসেপ্টার যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে সেটা বললাম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। পরবর্তীতে কোভ্যালেন্ট বন্ড, তার লুইস ডট স্ট্রাকচার, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, কোয়াড্রাপল বন্ড বা কোয়াড বন্ড সম্পর্কে আমরা একটা আইডিয়া দিলাম এখানে সমস্ত কিছু, এবং পরে এটা ডিসকার্ডেড হয়েছিল সেটা সম্পর্কে বললাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের প্রত্যেকের কাছে যাবে, ভিডিওটা দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে।